সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই জুলাইয়ের অপব্যবহার নিয়ে। প্রথম আলো একটি সংবাদের শিরোনাম করেছে, শিরোনামটি এমন যে জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, আপত্তি তুলে অনুদান বন্ধের আবেদন মায়ের। এই যে জুলাই শহীদ, এই শব্দ যুগল নিয়েই আমার আপত্তি আছে। আমি বরাবরই আপত্তি করে এসেছি যে জুলাই কোথায় যুদ্ধ হয়েছে বা কোথায় কি কারণে শহীদটা হয়েছে। আমরা শহীদের আগে সংজ্ঞা দেখে আসবো, তারপরে এই ঘটনাটা নিয়ে আলাপ করব। শহীদের সংজ্ঞায় আসলে কি বলা হয়, সেই সংজ্ঞায় কি এই যে জুলাই যারা নিহত হয়েছেন তারা কি পড়েন? শহীদের সংজ্ঞাটা দুই ভাবে নির্ধারিত হয়, একটা ইসলামী শরিয়া মোতাবেক, আরেকটি হচ্ছে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কারণে, দেশ রক্ষার কোনো গুরুত্বপূর্ণ কারণে যদি শহীদ হয়। তাহলে আমরা একটু দেখে আসি যে ইসলামী শরীয়তের পরিভাষায় আসলে শহীদ কাদেরকে বলা হয়। ইসলাম ধর্মে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যিনি নিজের জীবন উৎসর্গ করেন তাকে শহীদ বলা হয়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে শহীদদের মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। এক, হাকিকি শহীদ বা প্রকৃত শহীদ, আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য কোনো যুদ্ধে অবতীর্ণ হয়ে যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে নিহত হন। ইসলামের নিয়ম অনুযায়ী তাদের গোসল দেওয়া হয় না এবং জানাজা শেষে রক্ত ভেজা কাপড় সহ দাফন করা হয়। দুই, হুকুমি শহীদ বা মর্যাদাগত শহীদ, যুদ্ধক্ষেত্রে ছাড়াও বিশেষ কিছু পরিস্থিতিতে বা দুর্ঘটনায় মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শহীদের মর্যাদা পাওয়ার সুসংবাদ দিয়েছেন। যেমন এক, মহামারী বা প্লেগ রোগে মারা যাওয়া ব্যক্তি। দুই, পেটের রোগে বা পেটের পীড়াদায়ক কোনো অসুস্থতায় মৃত ব্যক্তি। তিন, পানিতে ডুবে বা আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি। চার, চাপা পড়ে, যেমন দেয়াল বা ছাদ চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদের মর্যাদা পেতে পারেন। সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মায়ের মৃত্যু হলে তিনিও শহীদের মর্যাদা পেতে পারেন। নিজের জীবন, পরিবার বা সম্পদ রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে নিহত ব্যক্তি শহীদের মর্যাদা পেতে পারেন। জাতীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটে বা দেশপ্রেমের ক্ষেত্রে শহীদ কিভাবে নির্ধারিত হয়? সাধারণ বা রাষ্ট্রীয় পরিভাষায় নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষার লড়াইয়ে যারা বুকের রক্ত ঢেলে দেন তাদের জাতীয় বীর বা শহীদ বলা হয়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে ভাষা শহীদ 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদার দাবিতে জীবন উৎসর্গকারী রফিক, সালাম, বরকত, জব্বার সহ অন্যান্যরা মুক্তিযুদ্ধের শহীদ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে জীবন দেওয়া লাখো বীর বাঙালি শহীদের মর্যাদা প্রাপ্ত। কিন্তু জুলাইয়ে কিসের বিরুদ্ধে যুদ্ধ, কিসের বিরুদ্ধে কি আন্দোলন? এটা আন্দোলন হয়েছে, ঠিক আছে, কোটা আন্দোলন, চাকরিতে কোটা। এই কোটা আন্দোলনটাকেও তো আমি স্বার্থপর আন্দোলন বলি। এই কোটা আন্দোলনটা আমি সরকারি চাকরি পাবো, এই পাওয়ার জন্য আমার অধিকার, মানে আমি যাতে কোটার বাইরে সুযোগ সুবিধা পাই, কোটা অধিক সংখ্যক কোটা ছিল সেই কোটা সীমিত করার পক্ষে আন্দোলন। এটি একটা স্বার্থপর আন্দোলন। এটা তো কোনো জাতীয় সব মানুষের, একটা শ্রমজীবী, মুটে মজুর সবার আন্দোলন নয়। কাজে এটিকে আমি বরাবর কিন্তু একটা স্বার্থপর আন্দোলন বলেছি, নিজ স্বার্থের আন্দোলন। এখন আসি যে তথাকথিত জুলাই শহীদের বাবা দ্বিতীয় বিয়ে করছেন, প্রথম আলোর সেই স্টোরিটাতে 2024-এর তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানে যে ছেলেটি নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, যার অকাল মৃত্যুতে একটা পুরো পরিবার একসঙ্গে শোকের সাগরে ভাসছিল, ঠিক 1 বছরের মাথায় সেই পরিবারটি আজ 2 ভাগে বিভক্ত। একদিকে একমাত্র সন্তানকে হারানো মায়ের বুকফাটা আর্তনাদ, অন্যদিকে সরকারি অনুদানের টাকা আর বংশধর রক্ষার যুক্তি দেখিয়ে বাবার দ্বিতীয় বিয়ে। হ্যাঁ দর্শক বন্ধুরা, জুলাই আন্দোলনে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের পরিবারে এখন চলছে চরম এক মনস্তাত্ত্বিক এবং সামাজিক যুদ্ধ। আমি নামের সাথে শহীদ এজন্য বলছি, রাষ্ট্র, তথাকথিত এই সময়ের রাষ্ট্র, এই মৃত ব্যক্তিকে, এই মৃত ছেলেটিকে
শহীদ হিসেবে প্রজ্ঞাপন জারি করে নিয়মিত তাদের পরিবারকে ভাতা দেয়। এককালীন 30 লক্ষ টাকা দিয়েছে এবং মান্থলি 20,000 টাকা ভাতা দেয়। আমি পরে আরো আলাপে আসছি যে কিভাবে শহীদ, কেন শহীদ। ছেলের রক্তের বিনিময়ে আসা সরকারি অনুদান, লাখ লাখ টাকার সঞ্চয়পত্র আর একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বংশধর রাখার অদ্ভুত এক জেদ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে একজন মা আর একজন বাবাকে, যে টাকার জন্য 18 বছরের শারিয়ার বুক পেতে দেয়নি, আর সেই টাকার অপব্যবহার আর নৈতিক প্রশ্নে খোদ শহীদ পরিবারে ভাঙন ধরেছে। কিন্তু কি ঘটেছিল এই পরিবারটিতে? কেন একজন মা বাধ্য হলেন স্বামীর অনুদান বন্ধের আবেদন করতে? আজ আমরা খতিয়ে দেখব এই হৃদয় বিদারক ঘটনার পেছনের আসল সত্য। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু ফিরে যেতে হবে 2024 সালের জুলাই মাসে। শেখ শাহরিয়ার বিন মতিন ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মাত্র 5টি পরীক্ষা দেওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায়। 2024 সালের 10 জুলাই শাহরিয়ার ঢাকায় আসেন মায়ের কাছে। 18 জুলাই ঢাকার মিরপুর 2 নম্বরে খালার বাসায় বেড়াতে গিয়ে খালাতো ভাইয়ের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন শাহরিয়ার। মিরপুর 10 নম্বর গোল চত্বরে যখন একের পর এক গুলি চলছিল, তখন একটি বুলেট শাহরিয়ারের ডান চোখের পাশ দিয়ে মাথা ভেদ করে বেরিয়ে যায়। 20 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র 18 বছর 8 মাস 19 দিন বয়সে নিভে যায় এই তরুণের জীবন প্রদীপ। মৃত্যুর পর যখন এইচএসসির ফল প্রকাশ হয়, তখন দেখা যায় শাহরিয়ার জিপিএ 4.83 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এর আগে এসএসসিতেও তিনি জিপিএ 5 পেয়েছিলেন। এমন একজন সন্তানকে হারানোর পর মমতাজ বেগম এবং বাবা শেখ আব্দুল মতিনের 22 বছরের দাম্পত্য জীবন এক নিমিষে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আসল ঝড়টা এলো প্রায় 1.5 বছর পর, যখন সরকার থেকে শহীদ পরিবার হিসেবে তাদের আর্থিক অনুদান দেওয়া হলো। সরকারি নিয়ম অনুযায়ী জুলাই শহীদ পরিবার হিসেবে এককালীন 30 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়, যার অর্ধেক পান মা মমতাজ বেগম এবং বাকি অর্ধেক পান বাবা শেখ আব্দুল মতিন। এছাড়া প্রতি মাসে 20,000 টাকা ভাতার অর্ধেক 10,000 টাকা করে দুজনেই আলাদা অ্যাকাউন্টে পান। মায়ের অভিযোগ ঠিক এই জায়গাটাতেই। গত 25শে জুন রাজধানীতে একটি অনুষ্ঠানে মমতাজ বেগম প্রকাশ্যে তার স্বামীর দ্বিতীয় বিয়ের বিষয়টি সামনে আনেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বামীর কর্মস্থল আলফা গ্রুপ এবং শহীদ পরিবারের সদস্যদের মেসেঞ্জার গ্রুপে লিখিতভাবে আবেদন জানিয়েছেন যেন তার স্বামীর সরকারি অনুদান ও মাসিক ভাতা স্থগিত করা হয়। মায়ের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং বেদনাদায়ক। তিনি বলছেন, শাহরিয়ার যখন শহীদ হন তখন তার স্বামী বেকার এবং আর্থিকভাবে চরম অসচ্ছল ছিলেন, কিন্তু একসঙ্গে এতগুলো টাকা দেখে এখন তার মাথা ঠিক নেই। মায়ের অভিযোগ, শহীদ ছেলের রক্তের বিনিময়ে পাওয়া অনুদানের লাখ লাখ টাকা খরচ করে তার স্বামী গত 29শে মে দ্বিতীয় বিয়ে করেছেন। শুধু তাই নয়, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রী ও 10 বছরের বয়সী ছোট কন্যা সন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন না আব্দুল মতিন। এই মানসিক যন্ত্রণায় মা ও মেয়ে একবার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। একজন মা হিসেবে মমতাজ বেগমের প্রশ্ন, যে ছেলের লাশ খাটিয়ায় শুয়ে তারা কেঁদেছেন, সেই ছেলের অনুদানের টাকায় স্বামী কিভাবে নতুন সংসার পাতার বিলাসিতা করতে পারেন? দর্শক, এবার মুদ্রার অপর পিঠটাও দেখা যাক। এই গুরুতর অভিযোগের জবাবে বাবা শেখ আব্দুল মতিন কি বলছেন? প্রথম আলোর তথ্য অনুযায়ী আব্দুল মতিন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই বৈধভাবে দ্বিতীয় বিয়ে করেছেন। প্রমাণ হিসেবে তিনি এপ্রিল মাসে মেসেঞ্জারে স্ত্রীকে পাঠানো বার্তার একটি স্ক্রিনশটও দেখিয়েছেন। কিন্তু মমতাজ বেগম এখানেও তীব্র আপত্তি তুলেছেন। তিনি জানিয়েছেন, স্বামীকে দ্বিতীয় বিয়ে থেকে বিরত রাখতে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। মেসেঞ্জারে অভিমান করে রাগ বা ক্ষোভের মাথায় লেখা একটি কথাকে তার স্বামী এখন আইনি অনুমতি হিসেবে ব্যবহার করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাহলে বাবা কেন এই বয়সে এসে দ্বিতীয় বিয়ে করলেন? আব্দুল মতিনের যুক্তি শুনলে আপনারা হয়তো কিছুটা অবাকই হবেন।
তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তার দাবি, মা এবং ভাই বোনের চাপে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকেরা নাকি জানিয়েছেন তার প্রথম স্ত্রীর আর সন্তান ধারণের সক্ষমতা নেই। একমাত্র ছেলে শাহরিয়ারকে হারিয়ে ফেলার পর পরিবারের বংশধর রক্ষা করা এবং সংসার দেখাশোনার জন্যই নাকি এই দ্বিতীয় বিয়ে। এখানেই শেষ নয়, স্ত্রীর দায়ের করা অভিযোগের কারণে আব্দুল মতিন তার বেসরকারি প্রতিষ্ঠান আলফা গ্রুপের চাকরিটি হারিয়েছেন। তিনি দাবি করেছেন স্ত্রীর ভাগে পাওয়া অনুদানের টাকায় তিনি হাত দেন নাই, নিজের ভাগের টাকা এবং বৈধভাবে তিনি এই বিয়ে করেছেন। এই পুরো পারিবারিক দ্বন্দ্বের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কোথায় জানেন? শাহরিয়ারের 10 বছর বয়সী ছোট বোনটির জায়গায় মাত্র 8 বছর বয়সে সে তার একমাত্র বড় ভাইকে হারিয়েছিল, আর আজ 10 বছর বয়সে সে তার বাবাকেও হারিয়ে ফেললো। মা মমতাজ বেগম অত্যন্ত আবেগী কণ্ঠে একটি নির্মম সত্য তুলে ধরেছেন। ছোট মেয়েটি যখন তার বাবাকে বলেছিল, বাবা আমি বড় হয়ে তোমাকে দেখে রাখবো, তখন বাবা উত্তর দিয়েছিলেন, মেয়েরা তো বড় হয়ে শ্বশুর বাড়ি চলে যায়। চিন্তা করে দেখুন, আজ 2026 সালে দাঁড়িয়েও আমাদের সমাজে একজন বাবার কাছে 10 বছরের কন্যা সন্তানের চেয়ে বংশধর টিকিয়ে রাখার জন্য দ্বিতীয় বিয়ে করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল, তাও আবার শহীদ ছেলের রক্তের টাকার উপর দাঁড়িয়ে। আব্দুল মতিন দাবি করেছেন তিনি স্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকার বাসায় 5 বার গেলেও স্ত্রী নাকি দরজা খোলেননি। কিন্তু একজন মা যিনি নিজের ছেলেকে হারিয়েছেন, তার পক্ষে কি এত সহজে স্বামীর এই দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া সম্ভব? যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, এই সংকটের শেষ কোথায়? রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি পাওয়া শাহরিয়ারের পরিবারের এই অভ্যন্তরীণ কলহ আজ অন্য শহীদ পরিবারগুলোকেও সামাজিকভাবে বিব্রত করছে। বাবার বংশধর রক্ষার যুক্তি কি আদৌ নৈতিক, নাকি মায়ের করা অনুদান বন্ধের দাবি যৌক্তিক? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। একই সাথে আরো 2-1টি কথা বলতে চাই। এই যে জুলাই শহীদ, আমি শহীদের সংজ্ঞা তো আপনাদের বললাম ইসলামী শরিয়া মোতাবেক এবং রাষ্ট্রীয়ভাবে। কোন পর্যায়ে কিন্তু এই যে জুলাইয়ে যারা মারা গেছে তারা শহীদের সংজ্ঞার মধ্যে পড়ে না। এটি সম্পূর্ণ জামাতি ন্যারেটিভ। জামাতেরা কথায় কথায় শহীদ, তারা ক্রস ফায়ারে মারা যাবে, মারা গেলে বলে যে মরলে শহীদ, বাঁচলে গাজী, এমনটা নির্ধারণ করে। এবং এই জামাতি ন্যারেটিভ থেকেই সেই সময়ের রাষ্ট্র ব্যবস্থা, সেই সময়ের জামাতের প্রতিনিধি ইউনুস জুলাই মাসে যারা মারা গেছেন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, লক্ষ লক্ষ টাকা তাদের মাসিক ভাতা, এগুলো করা হয়েছে মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের অবমাননা করার জন্য। আচ্ছা বলুন তো, এই যে কিশোরটি মারা গেছে সে কি কোনো সংগঠিত আন্দোলনে, সে কি বছরের পর বছর, মাসের পর মাস আন্দোলন সংগ্রামে যুক্ত থেকে শহীদ হয়ে গেছে? আমি মারা গেছে অবশ্যই তার প্রতি সিম্প্যাথি, সমবেদনা, রাষ্ট্র যদি তাকে সহযোগিতা কিছু করার থাকে করতে পারে, কিন্তু শহীদ হিসেবে আজীবন ভাতা পাবেন, এককালীন টাকা পাবেন, এটা কি ব্যবসা? জুলাই কি ব্যবসা? ছেলেটি কিভাবে মারা গেল? কার গুলিতে মারা গেল? পুলিশের গুলিতে মারা গেল, নাকি জামাতের গুলিতে মারা গেল, জামাত শিবিরের গুলিতে মারা গেল? এসব কি তদন্ত হয়েছে? যাই হোক, জুলাই যে একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। কিছু মানুষ, কিছু পরিবার, এই যে 834 জনের সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এই 834 জন এককালীন 30 লক্ষ টাকা পেয়েছেন। এবং এখানে দুর্ঘটনায় মারা যাওয়া, অপঘাতে মৃত্যু ইত্যাদি 834-এর ম্যাক্সিমাম নানা রকম ঘটনায় মারা যাওয়া, এবং তারা শহীদের সঙ্গে আসলে পড়ে না, তাদেরকে টাকার কুমির বানিয়ে ফেলানো হয়েছে। এবং সেসব পরিবারে এটি একটি উদাহরণ এসছে, অন্যান্য পরিবারগুলোর কি অবস্থা? এই যে 30 লাখ টাকা পেয়েছেন, এবং খেয়াল করে দেখবেন মেরে ফেলানো হয়েছে কিন্তু গুলি করে মারা হয়েছে একদম সাধারণ শ্রমজীবী মানুষের পরিবারগুলোতে। এই শ্রমজীবী মানুষের পরিবার যখন একসাথে 30 লক্ষ টাকা পায়, যে শ্রমজীবী পরিবারটি একসঙ্গে
30,000 টাকা দেখেনি বা 50,000 টাকা দেখেনি, সেই পরিবারটি যখন একসঙ্গে 30 লক্ষ টাকা দেখবে বা দেখে, তখন তাদের মাথা খারাপ হয়ে যাবে। 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে পর্যন্ত করবে, এটি স্বাভাবিক। এবং এই ক্ষেত্রে সেটি ঘটেছে। আমার এই আলাপটা করবার কারণটা হচ্ছে যে জুলাই ব্যবসাটা কেমন চলছে দেখুন। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে উপদেষ্টাদের এই সাম্প্রতিক সময়ে গত 2-3 দিনে উপদেষ্টাদের চিকিৎসা ব্যয়ের কাহিনী বেরিয়ে এসছে। ধর্ম উপদেষ্টা খালিদ, তিনি একাই নাকি 1.5 বছরে 82 লক্ষ টাকা চিকিৎসা ভাতা নিয়েছেন। আহা, কি ব্যবসা! জুলাই আসলে পুরোপুরি একটা ব্যবসা ছিল, এতে কোনো সন্দেহ নেই। এই উদাহরণগুলা সেটি প্রমাণ করে। যাই হোক, এই জুলাইয়ের মোহ থেকে আমাদের বের হতে হবে। যত দ্রুত বাংলাদেশ বের হবে, তত দ্রুত বাংলাদেশের মঙ্গল। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।